প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনলাইনে প্রতি মাসেই ক্লাস নেই। এখন চলছে সুখের মাস, অগাস্ট মাস। আগামী বছরের শ্রেষ্ঠ বাঙালি লাল সবুজের পতাকা যে আমাদের স্বাধীন সাম্য বাংলাদেশ, সেই বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাসেই সপরিবারে শাহাদত বরণ করেছেন। স্বাধীনতা বিরোধী চক্রের বুলেটের আঘাতে জাতির জনকের এই অকাল মৃত্যুতে জাতির জনকের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে ক্লাসটা নেব সেই ক্লাসটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস আছে সেই সিলেবাসের চতুর্থ অধ্যায় এবং অষ্টম অধ্যায়ে সেই বিষয়টা সন্নিবেশিত আছে, সোশ্যাল স্ট্রাটিফিকেশন বা সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস শব্দটি মূলত স্তর বিন্যাস শব্দটি স্ট্রাটিফিকেশন স্টার্টার শব্দ থেকে এসেছে, মই বা সিঁড়ি বা ধাপ বোঝায়। আমি আগেই বলছি যে আজকের যে ক্লাসটি সেই ক্লাসটি মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসে চতুর্থ অধ্যায় যে মৌল প্রত্যয় এবং অষ্টম অধ্যায়ে বিবেচিত আছে, সেটি হচ্ছে সামাজিক স্তর বিন্যাস, সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা, সামাজিক স্তর বিন্যাসের ধরন বা প্রকরণগুলো। আজকে মূলত আমরা ক্লাসে সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা এবং তার ধরন এবং প্রকারগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এই সামাজিক স্তর বিন্যাস শুধু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসে সন্নিবেশিত নয়, এটা মূলত ডিগ্রি এবং অনার্স লেভেলও এটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে স্বীকৃত। তো আমরা সামাজিক স্তর বিন্যাস বলতে কী বুঝি, এখান থেকেই আমরা আমাদের ক্লাসের শুরু করি। সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সমাজের মানুষকে ক্রমোচ্চভাবে সাজানো। আর একটু সুন্দরভাবে বলা যায়, বিশিষ্ট সমাজবিজ্ঞানী জিন্স বার্গ বলেছেন যে সমাজের মানুষের যে প্রাধান্য এবং বৈশ্যতা সূত্রে পরস্পর সংযুক্ত একদল গোষ্ঠী মধ্যে সমাজের মধ্যে যে স্তর বিন্যাস, সামাজিক স্তর বিন্যাস বলে। সমাজবিজ্ঞানী সোরকিন বলেছেন সামাজিক স্তর বিন্যাস বলতে আমরা বুঝি জনসংখ্যাকে পর্যায়ক্রমে বিভক্তিকরণ প্রক্রিয়াকে। তাহলে এইভাবে অনেক সমাজবিজ্ঞানী কিন্তু সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা প্রদান করেছে। সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন সংজ্ঞাগুলা বিশ্লেষণ করলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সামাজিক স্তর বিন্যাস বলতে সমাজের এমন একটি অবস্থাকে বোঝায় যে সমাজের মানুষের অর্থ, যশ, খ্যাতি, মেধা, শিক্ষা, অর্থনীতি, পেশা, গুণাবলী ইত্যাদির ভিত্তিতে উঁচু এবং নিচু বিভিন্ন পর্যায়ে ভাগ করার প্রক্রিয়াকে সামাজিক স্তর বিন্যাস বলে। সামাজিক স্তর বিন্যাস সমাজবিজ্ঞানের একটা মূল প্রতিপাদ্য বিষয়। তো সামাজিক স্তর বিন্যাসের যে প্রকারগুলো বা ধরনগুলো এইগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি যে যখন পৃথিবীতে যখন মনুষ্য সমাজ সৃষ্টি হলো তখন শুরুতে যে সমাজ, সেই সমাজকে কার্ল মার্কস বলেছেন প্রিমিটিভ কমিউনিজম বা আদিম সাম্যবাদী সমাজ। অন্যান্য সমাজবিজ্ঞানীরা বলেছেন আদিম সমাজ। সেই আদিম সমাজে কিন্তু সামাজিক স্তর বিন্যাস তেমন প্রকট ছিল না। সামাজিক স্তর বিন্যাস মূলত যখন গ্যাদারিং অ্যান্ড হান্টিং অর্থাৎ শিকার, পশু শিকার এবং খাদ্য সংগ্রহের যখন অর্থনীতির সৃষ্টি হয় এবং তখন থেকেই প্রাধান্য এবং একের উপর অন্যের যে প্রভাব, সেই প্রভাব থেকে সামাজিক স্তর বিন্যাসের সূত্রপাত ঘটে। সামাজিক স্তর বিন্যাসকে আমরা প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি বা আমরা বলতে পারি সামাজিক
স্তর বিন্যাসের ধরন 4 প্রকার। 1 স্ল্যাভারি বা দাস প্রথা, 2 এস্টেট বা এস্টেট প্রথা, 3 কাস্ট সিস্টেম বা জাতিবর্ণ প্রথা, 4 হচ্ছে সোশ্যাল ক্লাস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক শ্রেণী এবং পদমর্যাদা। আমরা সুবিন্যস্তভাবে ধারাবাহিকভাবে সামাজিক স্তর বিন্যাসের এই প্রকরণগুলো একটু আলোচনার প্রয়াস চালাব। পৃথিবীর শুরুতে আমি আগেই বলছি, যখন মানুষের সমাজ আদিম সমাজ, সেই সমাজে শ্রেণীহীন সমাজ ছিল। আদিম সমাজে কোনো শ্রেণী ছিল না। কার্ল মার্কস বলছেন তার বিভিন্ন লেখায় এবং বিভিন্ন সমাজ বিজ্ঞানের বর্ণনায় আসছে, আদিম সমাজ মূলত শ্রেণীহীন সমাজ ছিল। মানুষ দলবদ্ধভাবে জীবনযাপন করত, তাদের মধ্যে কোনো ব্যক্তিগত মালিকানা ছিল না, তারা গুহায় বসবাস করত, তারা পশু শিকার এবং গাছের নিচে যে ফলমূল খাদ্য সংগ্রহ, সেটি ছিল তাদের মূল অর্থনৈতিক বৃত্তি, অর্থাৎ জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। মানুষের মধ্যে কোনো ব্যক্তিগত মালিকানা ছিল না, কিন্তু ক্রমে ক্রমে পশু শিকার এবং লালন পালনকে কেন্দ্র করে বিভিন্ন কৌম বা গোষ্ঠীর মধ্যে সংঘাত লড়াই শুরু হলো। সেই লড়াইয়ে যারা পরাজিত হইত তাদেরকে প্রথমে মেরে ফেলা হইত, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত আসলো যারা পরাজিত হবে তাদেরকে মারা হবে না, তাদেরকে বাঁচিয়ে রাখা হবে একটা শর্তে। সেই শর্তটা হচ্ছে তারা হবে যে যারা জয়লাভ করছে সেই শ্রেণীর তারা দাস বা স্লেভ। অর্থাৎ এখান থেকেই মূলত দুটো শ্রেণীর সৃষ্টি হয়, একটা হচ্ছে স্লেভ লর্ড আর একটা হচ্ছে স্লেভ, দাস প্রভু এবং দাস। যার জন্য সমাজ বিজ্ঞানীরা সামাজিক স্তর বিন্যাসের প্রথম প্রকরণ হিসাবে তারা স্লেভারি বা দাস প্রথাকে তারা চিহ্নিত করেছে। সেই দাস প্রথা সমাজে দুটো শ্রেণী, একটি হচ্ছে দাস আরেকটি হচ্ছে দাস প্রভু। এইখানে যে জিনিসের উপর সেই সামাজিক স্তর বিন্যাস ভিত্তি ছিল সেটা ছিল সেফ অ্যান্ড সার্ভ, রক্ষা এবং সেবা, সেবা ও রক্ষা। এই কন্ট্রাক্টের ভিত্তিতে মূলত দুটো শ্রেণী এখানে দেখা যায়। একটা হচ্ছে দাস প্রভু আর একটা হচ্ছে দাস যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে তারা বিভিন্ন পশু শিকার এবং খাদ্য সংগ্রহ করত, কিন্তু যেহেতু তারা স্বাধীন ছিল না তারা প্রভুদের কাছে নিয়ে আসতো। প্রভুরাই কিন্তু বেছে বেছে সব ভালো ফলমূল এবং শিকার নিয়ে যেত এবং কিছুটা বাঁচার জন্য তারা তাদের অধীনস্থ স্লেভ বা দাসদেরকে দিত, এটাকে তারা জীবিকা নির্বাহ করত। এমনকি এই যে স্লেভ যে শ্রেণীটা, তাদের ব্যক্তিগত দেহের মালিকও তারা ছিল না, সেটা ছিল তারা টোটালি প্রভু। এইভাবে পৃথিবীতে প্রথম একটা অসাম্য এবং আমরা বলতে পারি যে একটা প্রভু এবং বৃত্তের একটা সামাজিক স্তর বিন্যাস সৃষ্টি হয়, সেটা হচ্ছে স্লেভারি বা দাস প্রথা। দাস প্রথা 1000 বৎসর পৃথিবীতে চলে এবং পরবর্তীতে দাস প্রথার শেষের দিকে দাস এবং দাস প্রভুদের লড়াই সংগ্রামের মাধ্যমে দাস প্রথা ভেঙে যায়, আসে নতুন ব্যবস্থা। সেই ব্যবস্থাকে আমরা বলি এস্টেট প্রথা। এস্টেট প্রথা মূলত ভূসম্পত্তি, খামার বা জায়গা জমি। তাহলে সহজেই বোঝা যায় যে জায়গা জমি বা ভূমির মালিকানাকে কেন্দ্র করে আদিম যুগের শেষ দিকে যখন কৃষিভিত্তিক বা কৃষি নির্ভর যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, সেই সমাজ ব্যবস্থার সামাজিক স্তর বিন্যাসের উপকরণ বা দ্বিতীয় ধাপ সেটা হচ্ছে এস্টেট প্রথা। এস্টেট বলতে আমি আগেই বলছি, এস্টেট বলতে বড় বাগান বা ভূসম্পত্তি বা খামার বা অনেক জায়গা জমি বলে। এখানে একটা উদাহরণ দেওয়া উচিত যে যেমন আমার একটি চা বাগান আছে, এটা ইংরেজিটা কোনোভাবেই আই হ্যাভ এ টি গার্ডেন হবে না, এখানে গার্ডেন প্রযোজ্য হবে না, হবে আই হ্যাভ এ টি স্টেট। স্টেট এবং গার্ডেনের মধ্যে মূল পার্থক্য যেটা, গার্ডেন সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত জায়গা নিয়ে বোঝায়, কিন্তু অনেক জায়গা নিয়ে যদি কোনো বাগান হয় সেটা স্টেট হবে। যার ফলে কোনো চা বাগানের দাঁড় দিয়ে যদি আমরা গাড়ি নিয়ে যাই বা হাঁটতে হাঁটতে যাই তাহলে দেখবো যে আমরা অনেক চা বাগানের নামই টি স্টেট, যেমন প্রেমনগর টি স্টেট, রশিদপুর টি স্টেট, চণ্ডীচলা টি স্টেট, আমাদের হবিগঞ্জেরই এই অনেক বাগান আছে, সেই যত বাগান আছে সব চা বাগানের আগে টি স্টেট
স্টেট হচ্ছে বড় খামার, বড় বাগান, অনেক জায়গা জমি এবং বিরাট বসতি। কিন্তু স্টেটের মূল ভিত্তি হচ্ছে কৃষি বা জায়গা জমি। তো আমরা বলতে পারি যে স্লেভারি প্রথার পরবর্তীতে দ্বিতীয় ধাপে কৃষি এবং কৃষির উপর নির্ভর করে ভূমি বা ভূমির মালিকানাকে কেন্দ্র করে যে সামাজিক সেটাকে এস্টেট প্রথা ছিল। এস্টেটে আমরা তিনটা শ্রেণী দেখতে পাই। প্রথম শ্রেণী হচ্ছে পুরোহিত শ্রেণী বা যাজক সম্প্রদায়, যারা ধর্মকর্মের সাথে জড়িত ছিল, তাদেরই সমাজে সবচেয়ে গুরুত্ব এবং সম্মান ছিল। গির্জা বা বিভিন্ন যে প্রার্থনালয়, সেই প্রার্থনার যিনি পুরোহিত ছিলেন বা যাজক ছিলেন, তাকে সমাজে সেই সময় সবচেয়ে বেশি গুরুত্ব এবং সম্মান দেওয়া হতো। পরবর্তীতে আসে অভিজাত শ্রেণী। অভিজাত শ্রেণীর মধ্যে মূলত পড়ে সামন্ত প্রভু, লর্ড, ভ্যাসাল, নাইট, অর্থাৎ ভূমধ্যকারী শ্রেণী, যারা জমির অনেক জায়গার মালিক এবং যারা সেই জায়গার মালিকানা বা ফলশ্রুতিতে তারা অনেক লোক বেগার কাটাতো এবং তারা ফসল এমনিতে পাতো জমির মালিক হিসাবে। তো এস্টেট প্রথায় তিনটা শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে পুরোহিত শ্রেণী বা যাজক সম্প্রদায়, দ্বিতীয় শ্রেণী হচ্ছে অভিজাত শ্রেণী, যেটাতে আমি বলছি সামন্ত প্রভু, রাজা, সামন্ত কিং, তারপর ভ্যাসাল, নাইট, লর্ড, এইগুলা হচ্ছে অভিজাত শ্রেণী। তৃতীয় শ্রেণী হচ্ছে জেনারেল পিপল বা সর্বসাধারণ। তাহলে আমরা দেখি এস্টেট প্রথা তিনটি শ্রেণী। প্রথম হচ্ছে পুরোহিত বা যাজক সম্প্রদায়, দুই হচ্ছে অভিজাত শ্রেণী, যেখানে রাজা, সামন্ত প্রভু, লর্ড, ভ্যাসাল, নাইট ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ভূমি অধিকারী শ্রেণী যারা আছে তারাই মূলত অভিজাত শ্রেণী। যোদ্ধা শ্রেণীও কিন্তু অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়। আর তৃতীয় হচ্ছে সর্বসাধারণ, জেনারেল পিপল। তাহলে এস্টেট প্রথায় তিনটা শ্রেণী যে ছিল, সেই তিনটা শ্রেণী কিন্তু মর্যাদা এবং তাদের ক্ষমতা আইন দ্বারা সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত ছিল। অর্থাৎ প্রতিটা শ্রেণীর যে মর্যাদা এবং ক্ষমতা, সেটা আইন দ্বারা নির্দিষ্ট ছিল। তো এই কৃষিভিত্তিক সমাজ বা এস্টেট প্রথা হল দুই। থার্ড যে সামাজিক স্তর বিন্যাস, সেটা হচ্ছে কাস্ট সিস্টেম, জাতি বর্ণ প্রথা। এ প্রসঙ্গে বলতে হয় জাতি বর্ণ প্রথা কি। জাতি বর্ণ প্রথা হচ্ছে বংশানুক্রমিক ভাবে একদল লোক পিতৃপুরুষের পেশায় নিয়োজিত হওয়া, পিতৃপুরুষের সংস্কৃতি লালন এবং পালন করা, এবং একই অন্তর্গোত্রীয় ব্যবস্থার উপর বিবাহ ভিত্তির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একদল লোককে আমরা জাতি বর্ণ প্রথা বলতে পারি। জাতি বর্ণ প্রথার প্রধান তিনটা বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে বংশানুক্রমিকভাবে পিতৃপুরুষের পেশায় নিয়োজিত হওয়া। দ্বিতীয়, পিতৃপুরুষের যে পেশা সেটা লালন এবং পালন করা। তিন নম্বর হচ্ছে অন্তর্গোত্রীয় একই সম্প্রদায় বা একই বংশের মধ্যে বা জাতের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, যাকে আমরা বলি অন্তর্গোত্রীয় বিবাহ ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত হওয়া। তো এই যে জাতি বর্ণ প্রথা, সেই জাতি বর্ণ প্রথার সামাজিক যে স্তরায়ন, সেটা কিন্তু একটা ব্যাপকতা পৃথিবীর সর্বত্রই লক্ষ্য করা যায়। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা আমাদের দেশে যে জাতি বর্ণ প্রথা, বিশেষ করে হিন্দু সমাজে, সেটা কিন্তু অনেকটা এই সংবিধানের মতো অনেকটা লিপিবদ্ধ দীর্ঘকাল ছিল এবং এখনো আছে। চারটি জাতি বর্ণ প্রথার অস্তিত্ব পাওয়া যায়। নাম্বার 1 ব্রাহ্মণ, 2 ক্ষত্রিয়, 3 বৈশ্য, 4 শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে যারা ধর্মকর্ম বা জ্ঞান চর্চার সাথে জড়িত। ক্ষত্রিয় হচ্ছে যারা যোদ্ধা শ্রেণী। বৈশ্য হচ্ছে কৃষি, ব্যবসা বাণিজ্য, ট্রেড কমার্সের সাথে জড়িত। শূদ্র হচ্ছে এমন একটি শ্রেণী যে যারা শুধু দৈহিক শ্রমের মাধ্যমে সব শ্রেণী বিভিন্ন চাহিদা মিটাইত, অর্থের বিনিময়ে অথবা শুধু খাদ্যের বিনিময়ে। শূদ্র হচ্ছে এমন একটি শ্রেণী যারা সেবার সাথে জড়িত বা শ্রম দিয়ে তারা
অন্যান্য শ্রেণীর চাহিদা মিটাইত এবং বিনিময়ে তারা বেঁচে থাকতো বা জীবিকা নির্বাহ করত। এই যে জন্মসূত্রে কখনো বলা হয়নি। শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে বলা হয়েছে চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ, অর্থাৎ পৃথিবীতে সব জায়গাতে এই 4টি বর্ণ আছে, কিন্তু তার জন্মসূত্রে নাই। সেটা হচ্ছে গুণ এবং কর্মে। এখন আমরা এই ভারতবর্ষের আমরা জাতি বর্ণ প্রথার অস্তিত্ব আছে কিনা সেই সম্পর্কে যদি আমরা একটু দৃষ্টি দিই, তাহলে আমরা দেখি মুসলিম সমাজ বা বিশেষ করে ইসলাম একটা সাম্যের উপর প্রতিষ্ঠিত, সাম্যের দল। কিন্তু সামাজিক ব্যবস্থার যে পরিবর্তন এবং স্তরায়ন, এটা সব সমাজে কিন্তু কম বেশি আছে। এই সম্পর্কে আমাদের বাংলাদেশের সমাজ বিজ্ঞানের প্রতিনিধি প্রফেসর ডক্টর নজমুল করিম স্যার তার চেঞ্জিং সোসাইটি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এমনকি সমাজ বিজ্ঞান গ্রন্থ উনি বলেছেন ভারতীয় মুসলিম সমাজেও 4টি জাতি বর্ণের অস্তিত্ব দেখা যায়। সেইগুলো হচ্ছে সৈয়দ, শেখ, মুঘল, পাঠান। তো জাতি বর্ণ প্রথা হচ্ছে মূলত অনেকটি গোষ্ঠী বা সম্প্রদায় যারা বংশানুক্রমিকভাবে তারা তাদের পিতৃপুরুষের পেশায় নিয়োজিত হয় এবং পিতৃপুরুষের যে কালচার বা সংস্কৃতি সেটা লালন এবং পালন করে, এবং একই সম্প্রদায় বা জাতের মধ্যে তারা বা বর্ণের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যেমন ক্ষত্রিয় সম্প্রদায়, বৈশ্য সম্প্রদায়, আরো ভেঙ্গে যদি আমরা বলি যে কুম্ভকার সম্প্রদায়, স্বর্ণকার সম্প্রদায়, জেলে সম্প্রদায়, পৌরকার সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি। তো আমরা এতক্ষণ প্রথমে আলোচনা করলাম দাস প্রথা সামাজিক স্তর বিন্যাসের প্রথম এবং প্রধান উপকরণ, সেটা হচ্ছে স্লেভারি বা দাস প্রথা। দ্বিতীয় হচ্ছে এস্টেট প্রথা, যেটা আমি বললাম যে ভূমি এবং ভূমির মালিকানাকে কেন্দ্র করে মধ্যযুগে গড়ে উঠেছে। এস্টেট আবার 3 প্রকার ছিল। প্রথম ছিল পুরোহিত বা যাদব সম্প্রদায়, 2 নম্বর ছিল অভিজাত শ্রেণী, তৃতীয় সর্বসাধারণ। তৃতীয় আলোচনা করলাম কাস্ট সিস্টেম বা জাতি বর্ণ প্রথা। জাতি বর্ণ প্রথা হচ্ছে যে বংশানুক্রমিকভাবে প্রতিষ্ঠিত একদল লোক যারা পিতৃপুরুষের পেশায় নিয়োজিত হয় এবং তারা একই সংস্কৃতি লালন এবং পালন করে এবং অন্তর্গোত্রীয় বিবাহ ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। ভারতীয় হিন্দু সমাজে 4 ধরনের জাতি বর্ণ প্রথার অস্তিত্ব দেখা যায়। 1 ব্রাহ্মণ, 2 ক্ষত্রিয়, 3 বৈশ্য, 4 শূদ্র। মুসলিম সমাজে যদিও লিখিতভাবে বা সাংবিধানিকভাবে মানুষের মধ্যে কোনো ভেদাভেদের নাই, সাম্যের উপর প্রতিষ্ঠিত, তবুও সামাজিক স্তরায়নের ক্ষেত্রে ডক্টর নাজমুল করিম তার চেঞ্জিং সোসাইটি ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশ এবং সমাজ বিজ্ঞান সমীক্ষণে উনি উল্লেখ করেছেন যে ভারতীয় মুসলিম সমাজে 4 ধরনের জাতি বর্ণ প্রথার অস্তিত্ব দেখা যায়। সেটা হচ্ছে সৈয়দ, শেখ, মুঘল, পাঠান। এখন আমরা সামাজিক স্তর বিন্যাসের যে 4র্থ প্রকরণ আমরা আলোচনা করব, সেটি হচ্ছে সোশ্যাল ক্লাস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক শ্রেণী এবং পদোন্নতি। শ্রেণী বলতে আমরা বুঝি মূলত অর্থনৈতিক ডিভিশন। একদল লোক যাদের আয়, যাদের জীবনযাত্রার মান এবং তাদের জীবনযাত্রার যে ওয়েটা, সেই ওয়েটা যখন একই রকম থাকে তখন আমরা এক একটি শ্রেণী বলি। আমরা অনেক সময় শ্রেণীকে 3 ভাগে ভাগ করতে পারি: উচ্চবিত্ত, নিম্ন। শ্রেণী হচ্ছে একদল লোক যারা টোটালি অর্থনৈতিকভাবে একই রকম। তাই শ্রেণীকে আমরা শ্রেণীর বিভাজক, শ্রেণীর ভিত্তি হচ্ছে অর্থনৈতিক বা আয়, ইনকাম। তো শ্রেণী 3 প্রকার: উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। আমরা পদমর্যাদাতে আসি। পদমর্যাদা হচ্ছে মানুষের জীবন প্রণালী, তার শিক্ষা, গুণাবলী, মেধা,
চারিত্রিক বৈশিষ্ট্য, এইগুলার জন্য যখন অবস্থান সে অবস্থিত হয় তখন তাকে পদমর্যাদায় সে ভূষিত হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে হবিগঞ্জের যিনি বড় পেঁয়াজ ব্যবসায়ী এবং যিনি প্রায় 10 কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের মালিক, ওনার সামাজিক অবস্থা এবং একটি সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষের যে অবস্থা, এমনকি হবিগঞ্জের যে জজপুরের যে জজ সাহেব, ওনার যে সামাজিক অবস্থা, সেইগুলার বিবেচনায় আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সামাজিক মর্যাদার দিক দিয়ে সরকারি কলেজের অধ্যক্ষ জজ সাহেব একজন ব্যবসায়ীর চেয়ে অনেক ঊর্ধ্বে। এমনকি আমরা গ্রাম অঞ্চলে দেখি গ্রামের ধনী লোকের চেয়েও সেই গ্রামের যে মসজিদের যে ইমাম সাহেব অথবা মানে যদি হিন্দু হয় তাহলে সেখানের যে মহন্ত, তার গুরুত্ব অনেক বেশি, পদমর্যাদা অনেক বেশি। মর্যাদা মূলত তার সামাজিক অবস্থান, তার সৃজনশীলতা, মেধা, শিক্ষা এবং কর্মকাণ্ড দ্বারা তার অবস্থানটা নির্ণীত হয় এবং সেইটি হচ্ছে মর্যাদা। তো আমরা এতক্ষণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ স্তর বিন্যাসের প্রকরণগুলো আলোচনা করলাম। সামাজিক স্তর বিন্যাসের এই 4টি প্রকরণ। এখন প্রশ্ন আসতে পারে যে সামাজিক স্তর বিন্যাস 4 প্রকার। সামাজিক স্তর বিন্যাস তো অনেক প্রকার হতে পারে। হ্যাঁ, তা হতে পারে। যেমন বয়সের দিক দিয়ে তো সামাজিক সমাজের মানুষকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। যেমন শিশু কিশোর, তারপর যুবক যুবতী বা মধ্যবয়সী, তারপর বৃদ্ধ। বর্ণের দিক দিয়ে বা রঙের দিক দিয়ে যেমন গৌর বর্ণ, শ্যাম বর্ণ, কালো। এইভাবে আমরা শিক্ষার দিক দিয়ে আমরা ভাগ করতে পারি। উচ্চ শিক্ষিত, মধ্য শিক্ষিত, স্বল্প শিক্ষিত। মানুষকে তো অনেকভাবে ভাগ করা, কিন্তু সমাজ বিজ্ঞানীরা সমাজের যে সংজ্ঞায় আমি বলেছি, সমাজের মানুষকে অর্থ, যশ, খ্যাতি, মেধা, শিক্ষা, পেশা, গুণাবলী ইত্যাদির ভিত্তিতে সমাজের মানুষকে উঁচু এবং নিচু বিভিন্ন পর্যায়ে ভাগ করার প্রক্রিয়াকে সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাসের ধরন এবং প্রকরণ অনেক রকম, কিন্তু সমাজ বিজ্ঞানীরা প্রধান সামাজিক স্তর বিন্যাসের যে ধরন বা প্রকারগুলো, সেইগুলাকে 4 ভাগে ভাগ করেছে। প্রথম ভাগ হচ্ছে স্ল্যাভারি বা দাস প্রথা, যেটা আমি আলোচনা করলাম। দ্বিতীয়টা হচ্ছে এস্টেট প্রথা বা এস্টেট। তৃতীয় হচ্ছে কাস্ট সিস্টেম বা জাতি বর্ণ প্রথা। চতুর্থ হচ্ছে সোশ্যাল ক্লাস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক শ্রেণী ও সামাজিক পদমর্যাদা। এখানে একটা জিনিস লক্ষণীয়, কিছু কিছু বইতে লেখকরা তারা সামাজিক স্তর বিন্যাসকে 5 ভাগে ভাগ করেছে। প্রশ্ন আসতে পারে, আমি এখন বললাম সামাজিক স্তর বিন্যাসের ধরন বা প্রকরণগুলো 4 ভাগে ভাগ করা যায়। এমনকি টিবি বটমোর তার সোশিয়োলজি গ্রন্থে, যেটা অক্সফোর্ড থেকে প্রকাশিত অথেন্টিক বই বা ফান্ডামেন্টাল বই সোশিয়োলজি, সেইখানে উনি 4 ধরনের সামাজিক স্তর বিন্যাসের প্রধান প্রকরণ বলেছেন। আসলে ঘটনাটা হচ্ছে ওই যে চতুর্থ যে সামাজিক স্তর বিন্যাসের ধরন, সোশ্যাল ক্লাস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, এটাকে অনেক লেখক বা অনেক বইতে আমরা দেখছি যে এইটাকে 2 ভাগে ভাগ করছে। চতুর্থ দিছে সোশ্যাল ক্লাস আর পঞ্চম দিছে সোশ্যাল স্ট্যাটাস। তাহলে তো সামাজিক স্তর বিন্যাস 5 প্রকার হয়। তো আমরা যদি, যেহেতু মূল বইয়ে আছে সামাজিক স্তর বিন্যাসের ধরন বা প্রকরণগুলো 4 প্রকার, আমরা 4 প্রকারই লিখলাম। চতুর্থ যে প্রকরণটা, সেটা হচ্ছে সোশ্যাল ক্লাস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, সেটা হচ্ছে সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন দিক আলোচনা করলাম। একটা জিনিস এখানে লক্ষণীয় যে সামাজিক স্তর বিন্যাস আমি আগেই বলছি, সেটা আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণী যে সমাজ বিজ্ঞান প্রথম পত্র, সেই প্রথম পত্রের 4র্থ অধ্যায় বা মৌল প্রত্যয়, সেখানে সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এমনকি 8ম অধ্যায়ে ইলাবোরেটলি সামাজিক স্তর বিন্যাসের ধরন প্রকরণ আলোচনা করা হয়েছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসে 2টা অধ্যায় সন্নিবেশিত। তাই নিঃসন্দেহে সামাজিক স্তর বিন্যাস যে সাবজেক্টটা বা বিষয়টি, সেটি একাদশ এবং দ্বাদশ। দ্বিতীয়ত, ডিগ্রি
প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ, এমনকি অনার্সেও সামাজিক স্তর বিন্যাস সিলেবাসের অধীনে। তো আমি সামাজিক স্তর বিন্যাসের সম্পর্কে একটি ধারণা এবং স্তর বিন্যাসের যে সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা এবং সামাজিক স্তর বিন্যাসের যে প্রকারভেদ, সেইগুলো আমরা একটু ধারাবাহিকভাবে আমি একটু আলোচনার প্রয়াস নিয়েছি এবং আলোচনা করছি। আমি আশা রাখি আমার শিক্ষার্থীবৃন্দ যারা শুনছ এবং পরবর্তীতে যারা আমার কলেজের ওয়েবসাইটে এই ক্লাসটা দেখবা, তারা অবশ্যই তারা উপকৃত হবা। আমি আবারও আজকে সুখের মাস, আজকে 14ই আগস্ট ক্লাস নিচ্ছি। রাত পোহালে 15ই আগস্ট জাতির জনকের শাহাদত বার্ষিকী। আমি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার বদৌলতে আমরা লাল সবুজের পতাকার একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। এমনকি আজকে যে অনলাইনে ক্লাস নিচ্ছি এবং আমি যে গর্বের সহিত যে আমি বাঙালি, আমি বাংলাদেশের স্টেটের আলাদা, পৃথিবীর বুকে যে আলাদা একটি দেশের যিনি রূপকার, সেই বঙ্গবন্ধুর প্রতি গভীর গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং তার পরিবারের যারা শাহাদত গ্রহণ করেছিলেন। সবাই জানো যে 15ই আগস্ট একটা মর্মাহত দিন, আমাদের জাতির জীবনে সবচেয়ে একটা কলঙ্ক বা একটা দুঃখের দিন, যে স্বাধীনতা বিরোধী চক্ররাই মূলত সেই 75-এর 15ই আগস্ট জাতির জন্য এবং তার পরিবারকে সম্পূর্ণভাবে হত্যা করে। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সকল সদস্য এবং তার আত্মার সদ্গতি কামনা করি। এবং আমি আবারও এই 15ই আগস্ট বা 15 আগস্ট, সেই 15 আগস্টের যে জাতির জনকের যে শাহাদত বার্ষিকী, সেই শাহাদত বার্ষিকীর প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার ক্লাস শেষ করছি এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা শুনছেন, আমার শিক্ষার্থী ছাড়াও যারা আমার ফেসবুক ফ্রেন্ড বা যারা আমার ফেসবুকের বদৌলতে যারা দেখবেন বা শুনবেন, তাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা এবং সাধুবাদ জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা, যদিও আমরা একটা এখন ভয়াবহ পরিস্থিতি, একদিকে বন্যা, করোনা ভাইরাস এবং স্কুল কলেজ এখনো খুলিনি, ঘরে বসেই আমরা যাতে আমাদের অধ্যয়ন এবং শিক্ষা কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো এবং আমরা অনলাইনের ক্লাসগুলো বারবার দেখবো এবং তোমাদের অন্যান্য সহপাঠী যারা আছে তাদেরকে সেই সংবাদ দেবো এবং শেয়ার করবো। সবাইকে ধন্যবাদ।